আজ তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। মোরারজি দেশাইকে টপকে রেকর্ড সপ্তমবার বাজেট পেশ নির্মলা সীতারামনের। বাজেটের আগে গতকাল লোকসভায় আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশের সময় অর্থমন্ত্রী দাবি করেন বর্তমানে দেশের মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণে। যদিও সমীক্ষা রিপোর্টে খাদ্যে মুদ্রাস্ফীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। রিপোর্টে উল্লেখ, শেষ অর্থবর্ষে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার 8.2% আশা করা হয়েছিল। 2024-25 অর্থবর্ষে সেই বৃদ্ধি 6.5% থেকে 7%-এর মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে আজ বাজেট পেশ। আয়করে ছাড় ছাড়াই বেশ কয়েকটি বিষয় নজরে দেশবাসী, কিন্তু সেই বিষয়গুলো কি কি এক ঝলকে অবশ্যই নজর রাখব। করে আরো ছাড় পাওয়ার প্রত্যাশা সরকারি চাকরিজীবী শৈবাল সরকারের। আমরা প্রত্যাশা করি কেন্দ্রীয় খাতের টাকা রাজ্য সদ্ব্যবহার করুক, আর ট্যাক্স বাবদ যে বিপুল আমাদের ঘাড়ে বোঝা চেপেছে ছাড়টা বেশি করে দিক এবং ট্যাক্সের স্ল্যাবটা কমিয়ে আনুক। একে একে আপনাদের শোনাচ্ছি সাধারণ মানুষ, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী বা পেনশনভোগী তারা কি কি মনে করছেন। এবার শোনাবো দ্রব্যমূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণ করা হোক, মহার্ঘ ভাতা ও শূন্যপদ পূরণের দাবি চাকরিজীবী সোনালী সরকারের। সরকার বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধিটাকে ফার্স্ট অফ অল কন্ট্রোল করুক। সেটা যদি না করতে পারে, সরকারের যদি সেটা আয়ত্তের বাইরে চলে যায়, সেক্ষেত্রে অবশ্য আমরা তার ক্ষতিপূরণ হিসেবে চাইবো যে আমাদের মহার্ঘ ভাতাটাকে ঠিকঠাক দেওয়া হোক। এবং আরও একটা জিনিস বলার আছে যে প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টগুলোতে অনেক পোস্ট খালি আছে এবং তার জন্য বরাদ্দও নিশ্চয়ই আসে সেন্ট্রাল থেকে। তা সেই পোস্টগুলো যোগ্যভাবে মেধাভিত্তিকভাবে যেন পূরণ করা হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করুক সরকার, চান পেনশনভোগী সুব্রত রায়। এই সরকারের কাছেই হোক আর রাজ্য সরকারের কাছে আমাদের একটাই চাহিদা, দ্রব্যমূল্য বৃদ্ধি যে হারে বেড়ে গেছে এবং পেনশন হিসেবে তো আমাদের তো আর পেনশন বাড়ে না। এখন আমাদের দুই সরকারের কাছে একান্তভাবে অনুরোধ যে দ্রব্যমূল্যর দামটা যাতে একটা রিজনেবল জায়গায় যায় এবং আমরা যেন সাধারণ মানুষ বেঁচে থাকতে পারি। তেল দুধের দাম কমানো থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সচেষ্ট হোক সরকার, বাজেট নিয়ে প্রত্যাশা বেসরকারি চাকরিজীবী সর্বজিৎ ঘোষের। জেনারেলি সরকারের থেকে এটাই রাখবো, তেলের দামটা একটু কমানো যেতে পারে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে আপনি দুধের দামও দেখুন, দুধের দামও দিন দিন বেড়ে যাচ্ছে। আগে যেটা ছিল 26 টাকা, এখন 2 টাকা বেড়ে 28 টাকা লিটার হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের থেকেও এক্সপেকটেশন রাখবো যেন সেই জিনিসটাও কম হয়। কর ছাড় থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমুক, এমনটাই চান পেনশনভোগী সন্দীপ সরকার। এক্সপেকটেশন বলতে ট্যাক্সটা যাতে কমে, আমরা ট্যাক্স হোল্ডার, ট্যাক্সটা যদি বাড়ে আমাদের অসুবিধা। আর এখন তো সব কিছু জিনিসপত্রের দাম তো দেখছি, সংসার চালানোই দায় হয়ে যাচ্ছে, সেখানে যদি আবার তার উপর বাড়তি বোঝা চাপে বাঁচাই দুঃসাধ্য হয়ে যাবে। বাজেটে জিনিসপত্রের দাম কমানো হোক, চান পেনশনভোগী সঞ্জয় দত্তগুপ্ত। মানে এমন একটা দাম হোক যাতে জনসাধারণের সবার সুবিধা হয়, সবাই জানে ঠিকমতো কেনাকাটি করতে পারে এবং খাওয়া দাওয়া করে বেঁচে থাকতে পারে। এটা সবাই আশা করি আমরা। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, এটা দামটা সবারই সুবিধা হবে দামটা পড়লে পরে। পেট্রোল ডিজেল থেকে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের কথা বলা হোক, বাজেটে চান বেসরকারি চাকরিজীবী সূচনা পল্লে, শ্রেয়সী সিনহা, সৌম্যদীপ চৌধুরী, শুভজিৎ নাথরা। মানে সব কিছুরই দাম বাড়ছেই শুনছি, মানে কমছে এরকম তো কিছু শুনছি না। তো মানে শাকসবজির দাম থেকে শুরু করে পেট্রোল তো মানে বলার কথা নয়। হ্যাঁ, তো আশা করব যে সাধারণ মানুষ যাতে সাধারণভাবে জীবনযাপনটা করতে পারে কোনো রকম সমস্যা ছাড়াই, মানে মধ্যবিত্তদের যাতে দিন এনে দিন খাওয়া হয়ে যায়, তো সেটাই এক্সপেক্ট করব। গ্যাসের দামটা এখন প্রচণ্ড হাই, গ্যাসের ভর্তুকিটাও তো উঠে গেছে, কাজে গ্যাসের দামটা একটুখানি কমলে আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে আর কি একটু সুবিধা হয়। সবজির দাম মানে এখন সাধারণ আলু কিনতে গেলেই আমাদের মানে 40 টাকা কেজি আলু এখন। সে সাধারণ মধ্যবিত্ত পরিবারে যে লোকে আলু সেদ্ধ ভাত খাবে সেটাও এখন মানে ভাবতে হচ্ছে যে আলু কেনার কথা। তো সবজির দামটা, গ্যাসের দামটা একটু যদি কমে তাহলে সাধারণ মধ্যবিত্ত মানুষদের পক্ষে মানে মোটামুটিভাবে বেঁচে থাকা, ভালোভাবে একটু ভালোভাবে থাকাটা সম্ভব হয় আর কি। কমার্শিয়াল যে ট্রান্সপোর্ট
সেটার যদি ফ্রেটের বৃদ্ধি না হয়, সেটাই আমার একটা সাধারণ মানুষ হিসেবে সেটাই আমার মানে এক্সপেকটেশন। পাবলিক যে সুরক্ষার ব্যাপারটা, সেটাও এটাকে আরোভাবে মানে বাজেটের মধ্যে আলাদা করে ওটাকে ইনক্লুড করা হোক, সেটার সেফটি বাড়াবার জন্য। ভোটের আগে দামে জিনিসপত্রের দাম কমে যায়, ভোটের পরে সেই জিনিসের দাম অগ্নিমূল্য হয়ে যায়, তো এটা তো নতুন কিছু না। স্বাভাবিকভাবে নিম্ন মধ্যবিত্ত মানুষদের কথা এবং পিছিয়ে পড়া মানুষদের কথাটাও মাথায় রাখা উচিত। রোজ নামচার ক্ষেত্রে যে এই জিনিসগুলো তো খুব ম্যাটার করে, কারণ আমরা তো সবার সোর্স অফ ইনকাম তো সমান নয়, এবং আমাদের এরকম অনেকেই রয়েছে। আমাদের আশপাশটা তাকালে আমরা দেখতে পাবো যে দিন আনা দিন খাওয়া মানুষের পরিমাণ বা সংখ্যায় তারা বেশি। বেকারদের হাতে কাজ থেকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বিষয়টি বাজেটে গুরুত্ব দেওয়ার দাবি ব্যবসায়ী সুনীল সরকারের। এখন বাজেটে মোদী সরকার কি করবে আমরা জানি না। বেকার যেটা আছে, বেকারকে যদি চাকরি দেয় তাহলে বলবো আমরা বাজেট ভালো করছে। বাজেট সাধারণ মানুষের পক্ষে বাজেটে নিয়ে আসতে হবে, চাল দেবের দাম, ডালের দাম, মুগ ডালের দাম, সবই চাকরি দিতে হবে, সব রাজ্যগুলোকে টাকা দিতে হবে। চাকরি কমসে কম বছরে 1 কোটি চাকরি যদি দেয় তাহলে সাধারণ মানুষের সম্ভব হবে। সংসদে বাদল অধিবেশনের শুরুতেই নিট ঝড়, 7 বছরে কোনো প্রশ্ন ফাঁস হয়নি। লোকসভায় আলোচনার দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। With full responsibility, I would like to submit in front of House, through you, sir, there is no evidence of paper leak in last 7 years in any numbers. Right now, Speaker, sir, this case is going in front of Honorable Supreme Court. All the things has come out. Honorable CJI is personally presiding over that bench. এরপরেই তুঙ্গে তরজা 2010-এই অভিন্ন প্রবেশিকার সিদ্ধান্ত, বিরোধী জমানার ঘাড়ে দোষ চাপিয়ে সুপ্রিম কোর্টে শুনানির যুক্তি ধর্মেন্দ্রর। সবাইকে দোষারোপ, নিজেদের নয়, খোঁচা রাহুলের। There are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe if you're rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. As this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? चिल्लाने से सच झूठ नहीं हो जाएगा साहब। ये जो कहा गया देश की अभी की एग्जामिनेशन सिस्टम रबिश है सर, इससे दुर्भाग्यजनक बयान देश की नेता प्रतिपक्ष का कुछ नहीं हो सकता है सर। मैं कठोर शब्द से इसको निंदा करता हूँ। 2010 में 3 बिल आया था सर शिक्षा सुधार के लिए। उन्हीं की पार्टी के नेता आदरणीय कपिल सिब्बल साहब 3 बिल लाए थे। उसमें से एक बिल था प्रोहिबिशन ऑफ अनफेयर प्रैक्टिस बिल 2010, जिसकी उद्देश्य एजुकेशन इंस्टीट्यूशन में माल प्रैक्टिस को बंद करना। सर मेरे सरकार की हिम्मत है, अभी हमने पब्लिक एग्जामिनेशन की रेगुलरिटीज में बिल लाए, कानून बनाए। क्या मजबूरी था कांग्रेस पार्टी की, क्या मजबूरी था नेता प्रतिपक्ष की? उन्होंने उस बिल को उल्टा किया, किसके दबाव में उल्टा किया? क्या निजी मेडिकल कॉलेज की दबाव में, उनकी घूसखोरी की दबाव में उन्होंने उस बिल को उल्टा किया था। নিট নিয়ে এক পাও পিছু হটা নয়, লোকসভা থেকে বেরিয়েও জানিয়ে দিলেন রাহুল। ঘোড়ায় হাসবে, কটাক্ষ কুণাল শান্তনু। मंत्री जी को रिस्पांस देना चाहिए। मंत्री जी ने सुप्रीम कोर्ट की बात करी, प्रधानमंत्री की बात करी, मगर मंत्री जी को शायद ये बातें समझ नहीं आ रही हैं। वो ये नहीं बता पा रहे हैं कि वो इसके बारे में क्या कर रहे हैं। हमने कहा था कि इस पे डिस्कशन होना चाहिए, सरकार इंटरेस्टेड नहीं है, मगर हम इस मुद्दे को उठाते रहेंगे और सरकार पे दबाव डालते रहेंगे। দেখুন, এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না যখন ধর্মেন্দ্র প্রধান বলছেন যে বিগত 7 বছরে কোনো প্রশ্ন লিক হয়নি। সারা ভারতবর্ষের মানুষ জানে যে 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে কিভাবে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে নিট স্ক্যাম করেছে।
এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পর্যন্ত তার স্টেটমেন্টে বলেছেন যে যারা কমপ্লেন করেছে তাদের থেকে জানা গেছে যে 5ই মের আগেই নিট ইউজি পরীক্ষার কোশ্চেন পেপার লিক হয়েছে। সুতরাং ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী এত বড় মিথ্যাচার করছেন, এর থেকে লজ্জার এবং এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হয় না। ভারতবর্ষের শিক্ষামন্ত্রীর এই দায় কাঁধে স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত।